হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। আরএনএর একক হচ্ছে রাইবোনিউক্লিওটাইড। রাইবোনিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত? একটা হচ্ছে রাইবোজ সুগার, এটা একটা পেন্টোজ শর্করা, তারপর নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড। আগের ক্লাসেই বলে দিয়েছিলাম, তবু একবার রিমাইন্ড করে দিচ্ছি। নাইট্রোজেন বেস দুই রকম, পিউরিন, পিরিমিডিন। আরএনএর ক্ষেত্রে পিউরিনে হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন এবং পিরিমিডিনের ক্ষেত্রে হচ্ছে সাইটোসিন অ্যান্ড ইউরাসিল। এটা হলো আরএনএর গঠন। আরএনএ একতন্ত্রী হয়, ডিএনএর মতো ডাবল হেলিক্স হয় না, এটার একটাই তন্ত্রী থাকে। শুধু মাঝে মাঝে কোনো একটা মাঝে মাঝে জায়গায় এরকম প্যাঁচ দেখতে পাওয়া যায়, এগুলো হচ্ছে গৌণকুণ্ডলী। আরএনএর ডিএনএর স্ট্রাকচার যেমন ডিএনএ ডাবল হেলিক্স, আরএনএ হচ্ছে একতন্ত্রী, ঠিক আছে। এবং আরএনএর মধ্যে কি এই নাইট্রোজেন বেসগুলো এ, জি, ইউ, এসব নাইট্রোজেন বেস থাকে। এবং যে গৌণকুণ্ডলী, এই গৌণকুণ্ডলীগুলোতে নাইট্রোজেনাস বেস পেয়ারিং গঠন করে। আরএনএর ক্ষেত্রে অ্যাডেনিন ইউরাসিলের সঙ্গে বন্ড গঠন করে ডবল বন্ডের মাধ্যমে, এবং গুয়ানিন সাইটোসিনের সাথে ট্রিপল বন্ডের মাধ্যমে, ঠিক আছে। আরএনএ ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে উৎপন্ন হয় এবং প্রোটিন সংশ্লেষ বা ট্রান্সলেশন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। এবার আমরা দেখব টাইপস অফ আরএনএ। আরএনএ দুই প্রকারের হয়, জেনেটিক আরএনএ এবং নন জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ অর্থাৎ কিছু কিছু আরএনএ আছে যেগুলো জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। অনেক কিছু ভাইরাস আছে, যেমন টোমাকো মোজাইক ভাইরাস, এরকম কিছু ভাইরাস আছে যাদের জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ নয়, আরএনএ, যারা জেনেটিক বার্তা আরএনএ বহন করে। তো সেই সব আরএনএকে বলা হয় জেনেটিক আরএনএ। এবং আরেক প্রকার হচ্ছে নন জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএ এরা জেনেটিক বার্তা বহন করে না, প্রোটিন সংশ্লেষে হেল্প করে। তো নন জেনেটিক আরএনএ তিন প্রকারের, এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ। এবং এবার আমরা এই তিনটে আরএনএ সম্পর্কে ডিটেলসে জানব। প্রথমেই পড়ব টিআরএনএ। টিআরএনএ, টি মিনস ট্রান্সফার আরএনএ। এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ব ট্রান্সলেশন প্রক্রিয়া, যেটাতে কি হয়, কোষের সাইটোপ্লাজমের মধ্যে উপস্থিত অনেক অ্যামাইনো অ্যাসিড থাকে, যে অ্যামাইনো অ্যাসিডগুলোকে টিআরএনএ বহন করে নিয়ে আসে এবং রাইবোজোমের মধ্যে প্রক্রিয়াটা সম্পন্ন হয়, ট্রান্সলেশন। তো সেই সাইটোপ্লাজমের অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমের মধ্যে নিয়ে আসে বহন করে টিআরএনএ, অর্থাৎ সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমের মধ্যে ট্রান্সফার করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। ওই জন্য এই আরএনএটার নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ। মনে করো এটা একটা কোষ, আর এই সাইটোপ্লাজমের মধ্যে উপস্থিত, তো এদিকে একটা নিউক্লিয়াস আছে, যাই হোক, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাইটোপ্লাজমের মধ্যে উপস্থিত। এই অ্যামাইনো অ্যাসিড এটা টিআরএনএর এটাতে বাইন্ড করবে, দিয়ে এই টিআরএনএটা, এটা হচ্ছে রাইবোজোমের মধ্যে এই অ্যামাইনো অ্যাসিডটাকে ট্রান্সফার করবে বলে এটাকে বলা হয় ট্রান্সফার আরএনএ। এটা হচ্ছে এ অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে টিআরএনএ, আর এটা হচ্ছে রাইবোজোম। প্রসেসটা কি? ট্রান্সলেশন। ওকে, এই ট্রান্সলেশন প্রক্রিয়াটাও আমরা ডিটেলসে পড়ব। যতগুলো আরএনএ আছে, মানে এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ, তার মধ্যে এই টিআরএনএ হচ্ছে স্মলেস্ট, সব থেকে ছোট। টিআরএনএর মধ্যে 75 থেকে 80 নিউক্লিওটাইড থাকে। টিআরএনএর আরও অনেক কটা নাম আছে, সেগুলো মনে রাখবে। হচ্ছে সলিউবল আরএনএ, অ্যাডাপ্টার আরএনএ, ঠিক আছে। এবং টিআরএনএর গঠনটা আমরা এবার পড়ব। তো টিআরএনএর যে মডেল, সেটাকে বলা হয় ক্লোভার লিফ মডেল, কারণ টিআরএনএ দেখতে অনেকটা ক্লোভার পাতার মতো। এটা হচ্ছে টিআরএনএর ক্লোভার লিফ মডেল, এটা, ঠিক আছে। আর হ্যাঁ, টিআরএনএ মানে আরএনএতে ডিএনএর মতোই কিন্তু দুটো প্রাইম থাকে, দেখো 3 প্রাইম 5 প্রাইম, ঠিক আছে। টিআরএনএর এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, 3 প্রাইম প্রান্তে সবসময় থাকে OH, ডিএনএর ক্ষেত্রেও, এবং এটা হচ্ছে 5 প্রাইম এন্ড, এখানে থাকে পি অর্থাৎ ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। তো ক্লোভার লিফ মডেলে দেখো 3 প্রাইম এবং 5 প্রাইম প্রান্তটা খুব কাছাকাছি থাকে। টিআরএনএর গঠনে
3' প্রান্তে সবসময় এই 4টি মুক্ত নিউক্লিওটাইড থাকে। এই মুক্ত নিউক্লিওটাইডগুলোর মধ্যে A, C, C এই 3টে সবসময় ধ্রুবক থাকে, ঠিক আছে। টিআরএনএর এই অঞ্চলটাতে অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হয় বলে এটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টর সাইট বা অ্যামাইনো অ্যাসিড গ্রাহক অঞ্চল। টিআরএনএর গঠনে কিছু কিছু অঞ্চল আছে যেখানে নিউক্লিওটাইডগুলো সমান্তরালভাবে অবস্থান করে। এই যে দেখো এই অঞ্চলগুলো, এখানে এটা 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 এখানে AU, GC, GC এই নিউক্লিওটাইডগুলো সমান্তরালভাবে অবস্থান করছে, এগুলোকে বলা হয় স্টেম। এখানে এই AU, GC এরকম হাইড্রোজেন বন্ধনী গঠন করে, বেস পেয়ার দেখা যায়। এবং প্রত্যেকটা স্টেমের দেখো যেটা এন্ড প্রান্ত সেখানে সেটা অর্ধ গোলাকার আকার ধারণ করে, এগুলোকে বলা হয় লুপ। টিআরএনএর গঠনে 4টি স্টেম দেখা যায়। এটা হচ্ছে গ্রাহক স্টেম, এটা T-C স্টেম, তারপর এটা হলো অ্যান্টিকোডন স্টেম, দেন DHU স্টেম অর ডি স্টেম, এবং 4টি লুপ দেখা যায়। দেখো এই যে T-C লুপ, এটাকে বলে T-C লুপ, এটা হচ্ছে পরিবর্তনশীল লুপ, এটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ, এবং এখানে DHU লুপ। এবার দেখো T-C লুপ। T-C এরকম নাম কারণ এই লুপের মধ্যে রাইবোথাইমিন, সিউডোইউরাসিল এবং সাইটোসিন নামক বেস থাকে বলে এটাকে বলা হয় T-C লুপ। তারপর এটা হচ্ছে পরিবর্তনশীল লুপ। এই লুপের মধ্যে বেসের সংখ্যা পরিবর্তন হয় বলে এটাকে বলা হয় পরিবর্তনশীল লুপ বা ভ্যারিয়েবল লুপ। এই ভ্যারিয়েবল লুপ আবার 2 রকমের হয়। একটা ভ্যারিয়েবল লুপের উপর বেস করে টিআরএনএ 2 প্রকারের হয়, প্রথম শ্রেণীর টিআরএনএ এবং দ্বিতীয় শ্রেণীর টিআরএনএ। যেসব টিআরএনএর মধ্যে 3 থেকে 5টি বেস থাকে, যেসব টিআরএনএর পরিবর্তনশীল লুপ বা ভ্যারিয়েবল লুপের মধ্যে 3 থেকে 5টি বেস থাকে সেটাকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর টিআরএনএ, এবং যে টিআরএনএর ভ্যারিয়েবল লুপের মধ্যে 13 থেকে 21টি বেস থাকে সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর টিআরএনএ। প্রথম শ্রেণীর টিআরএনএ হচ্ছে 75%, ঠিক আছে, এবং দ্বিতীয় শ্রেণীর টিআরএনএ 25%। এটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ। অ্যান্টিকোডন লুপের মধ্যে 7টি বেস থাকে। এই 7টি বেসের মধ্যে 3টি বেস অ্যান্টিকোডন রূপে কাজ করে। নেক্সট DHU লুপ। এই লুপে 7টি বেস থাকে যার মধ্যে ডাইহাইড্রোইউরিডিন অর্থাৎ ডাইহাইড্রোইউরিডিন DHU নামে একটি অস্বাভাবিক বেস থাকে বলে এই লুপকে বলা হয় DHU লুপ। টিআরএনএর মধ্যে কিছু অস্বাভাবিক বেস থাকে, এগুলো মনে রাখবে। এই যে দেখো সিউডোইউরিডিন, ডাইহাইড্রোইউরিডিন, ইনোসিনিক অ্যাসিড, মিথাইল গুয়ানিন ও মিথাইল অ্যামাইনো পিউরিন। এবার পড়ব টিআরএনএর কাজ। টিআরএনএর কাজ আমরা প্রথমেই যেটা বলেছি সেটা হচ্ছে টিআরএনএর মেন কাজ, যেটা সাইটোপ্লাজমের অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার থেকে অ্যামাইনো অ্যাসিড সংগ্রহ করে সেটা রাইবোজোমের মধ্যে দেওয়া। এটাই হচ্ছে টিআরএনএর মেন কাজ। হয়ে গেল টিআরএনএর কাজ। মেন যেটা টিআরএনএর কাজ হচ্ছে কি অ্যাকচুয়ালি প্রোটিন সিনথেসিসে হেল্প করে, অর্থাৎ প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন। টিআরএনএর ছবিটা ভালোভাবে দেখবে, ছবি দেখে এরকমভাবে চার্ট করে স্টেম এবং লুপ টিআরএনএর এভাবে মনে রাখবে, এভাবে মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। এরপর আমরা পড়ব আরআরএনএ। আরআরএনএ অর্থাৎ আর ফর রাইবোজোমাল আরএনএ। এই আরআরএনএ টোটাল যত সেলের মধ্যে আরএনএ আছে তার মধ্যে 80% আরএনএ হচ্ছে আরআরএনএ, এবং আরআরএনএ সবথেকে বেশি স্থায়ী। কোষীয় অঙ্গাণু রাইবোজোম দুটো জিনিস নিয়ে তৈরি, আরআরএনএ এবং প্রোটিন, ঠিক আছে। এবার তোমরা নিশ্চয়ই জানো প্রোক্যারিওটিক রাইবোজোমের দুটো সাব ইউনিট থাকে, একটা 30S সাব ইউনিট, একটা 50S সাব ইউনিট। 30S সাব ইউনিটের মধ্যে 16S থাকে আরআরএনএ, ঠিক আছে, এবং 50S সাব ইউনিটের মধ্যে 23S অ্যান্ড 5S থাকে আরআরএনএ। এবং ইউক্যারিওটিক রাইবোজোমের ক্ষেত্রে ইউক্যারিওটিক রাইবোজোম হয় 80S প্রকৃতির, তার মধ্যে 40S এবং 60S সাব ইউনিট থাকে। 40S সাব ইউনিটে 80S আরআরএনএ এবং 60S সাব ইউনিটের মধ্যে 28S 5S 5.8S আরআরএনএ থাকে।
একটু আগেই কি বললাম, এটা একটা রাইবোজোম। রাইবোজোম কী দিয়ে গঠিত? আরআরএনএ এবং প্রোটিন। তাহলে আরআরএনএ যদি কাজ জিজ্ঞেস করে, তাহলে আরআরএনএর কাজ হচ্ছে প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবোজোম গঠন করা, ঠিক আছে। সেকেন্ড কাজ হলো এর আরআরএনএর যে রাইবোজোমকে এমআরএনএর সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। এটা রাইবোজোম, তো রাইবোজোমের সঙ্গে এমআরএনএ এরকমভাবে এভাবে যুক্ত হয় এবং অনেকগুলো রাইবোজোম এরকম বসে দিয়ে যেটা এভাবে প্রোটিন সংশ্লেষ হয়। অর্থাৎ ট্রান্সলেশন পড়ানোর টাইমে এটা বলবো ভালোভাবে, তো বারবার এটা আসছে বলে একটু বলে দিলাম যে এই যে রাইবোজোম এমআরএনএর সঙ্গে যুক্ত হয়, তারপর কি হয়, এই যে আগেরটা যে বললাম টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করে এই রাইবোজোমের মধ্যে দিয়ে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আরআরএনএরও কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। কিভাবে? যে রাইবোজোমকে এমআরএনএর সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। রাইবোজোম এমআরএনএর সঙ্গে যুক্ত হয়, দিয়েই ট্রান্সলেশন প্রক্রিয়াটা হয় এবং এভাবে প্রোটিন সংশ্লেষ হয়, ঠিক আছে। এবার নেক্সট পড়ব এমআরএনএ। এম মিন্স মেসেঞ্জার, এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে উৎপন্ন হয় এবং সাইটোপ্লাজমে থাকে, ঠিক আছে। এমআরএনএ কোথায় পাওয়া যায়? কোশ্চেন যদি আসে তাহলে এমআরএনএ পাওয়া যায় সাইটোপ্লাজমের মধ্যে, কিন্তু উৎপন্ন হয় নিউক্লিয়াসে। এমআরএনএ সাইটোপ্লাজমে এসে প্রোটিন সিনথেসিসে হেল্প করে। তাহলে বুঝতে পারছো আরএনএর মেন কাজ কি? প্রোটিন সিনথেসিস। কারণ দেখলে এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ সবাই প্রোটিন সিনথেসিসে হেল্প করে, এমআরএনএও প্রোটিন সিনথেসিসে হেল্প করে। এমআরএনএ অণুর মধ্যে 3টি করে বেস, যে নাইট্রোজেন বেস, যেমন কি একটা উদাহরণ GCC, গুয়ানিন, সাইটোসিন, এরকম 3টি বেস একসঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটাকে বলা হয় কোডন, ঠিক আছে। কোডন সৃষ্টি করে এবং এই কোডনগুলো প্রোটিন সিনথেসিসের সময় প্রতিটি কোডন একটি করে অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, একটা কোডন হচ্ছে AUG, এটাকে বলা হয় স্টার্ট কোডন বা ইনিশিয়েশন কোডন। এটা যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে সেটা হচ্ছে মিথিওনিন, ঠিক আছে, মিথিওনিন। এই এমআরএনএ টোটাল আরএনএ 3 থেকে 5% থাকে মোট। আরএনএজ এটা হচ্ছে একটা এনজাইম যেটা আরএনএকে ডাইজেস্ট করে, অর্থাৎ আরএনএকে ভাঙতে সাহায্য করে। তো এই যে এমআরএনএটা আরএনএজ উৎসেচকের দ্বারা সহজে আক্রান্ত হয়ে যায়। তো তাহলে যদি সহজে আক্রান্ত হয়ে যায় তাহলে ভেঙে যাবে, তাহলে কোষের মধ্যে তো এমআরএনএ থাকবে না। কারণ কোষের মধ্যে যথেষ্ট আরএনএজ উৎসেচকও থাকে আমাদের, তাহলে সব আরএনএ যদি ভেঙে যায় তাহলে তো প্রোটিন সিনথেসিস হবে না। এবং ডিএনএর মধ্যে যে জেনেটিক বার্তা থাকে সেটা ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে আরএনএ হয়, তাই আরএনএ তৈরি করে এবং আরএনএর পরে ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ হলো এবং ট্রান্সলেশনের মাধ্যমে আরএনএ থেকে প্রোটিন হবে, দেন জেনেটিক বার্তাটার এক্সপ্রেস হবে প্রোটিনের মাধ্যমে। তাহলে এমআরএনএ যদি না থাকে, যদি সব ভেঙে যায় তাহলে তো প্রোটিন এক্সপ্রেশন হবে না, প্রোটিন সিনথেসিস হবে না। তাহলে আরএনএজ উৎসেচক এবং কি এমআরএনএটা আরএনএজ উৎসেচক দ্বারা সহজে আক্রান্ত হয়ে যায়। তো এই এমআরএনএ যাতে আরএনএজ দ্বারা সহজে আক্রান্ত না হয় সেই জন্য এমআরএনএকে আবৃত করে থাকে একটা প্রোটিন আবরণী, যেটা রক্ষা কবচ রূপে কাজ করে, ঠিক আছে। এটাকেই বলা হয়, এই প্রোটিন আবরণীটাকে বলা হয় ইনফর্মোজোম। ইনফর্মোজোমের মধ্যে প্রোটিন এবং এমআরএনএর অনুপাত যদি আমরা দেখি, প্রোটিন ইজ টু এমআরএনএ, তাহলে সেটা হচ্ছে 4:1। একটা আদর্শ ইউক্যারিওটিক এমআরএনএ একটি মাত্র প্রোটিন সৃষ্টি করে, ঠিক আছে। একটা ইউক্যারিওটিক এমআরএনএ একটি মাত্র প্রোটিন সৃষ্টি করে। এই ধরনের এমআরএনএকে বলা হয় মনোসিস্ট্রনিক এমআরএনএ এবং প্রোক্যারিওটিক এমআরএনএ থেকে একাধিক প্রোটিন উৎপন্ন হয় বলে একে বলে পলিসিস্ট্রনিক এমআরএনএ। এবার আমরা করব ইউক্যারিওটিক এমআরএনএ অণুর বিভিন্ন অংশ, ওর গঠন। এটা হচ্ছে একটা এমআরএনএ অণুর গঠন। নর্মালি আমরা এমআরএনএ যদি আঁকি, যখন এরপরে আমরা যখন পড়বো ট্রান্সলেশন তখন এমআরএনএটা আমরা আঁকবো নর্মাল এভাবে দেখিয়ে দিব, কিন্তু এমআরএনএ অণুর যেটা গঠন সেটা হচ্ছে এটা। দেখো দুটো প্রান্ত আছে, একটা 5 প্রাইম প্রান্ত, একটা 3 প্রাইম প্রান্ত। এমআরএনএর গঠনে প্রথমেই সেটা হচ্ছে ক্যাপ। এর 5 প্রাইম প্রান্তে থাকে একটা ক্যাপ, এটা কয়েকটি মিথাইল যুক্ত বেস, এই অঞ্চলটাকে বলা হয় ক্যাপ। আর একটা
এনজাইমের নাম তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ। এটাকে এন্ডোনিউক্লিয়েজকে বলা হয় এন্ডোনিউক্লিয়েজ বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এই ওয়ার্ডটার সঙ্গে খুব পরিচিত হয়ে যাবে কিছু একটু আর এগোনোর পরে চ্যাপ্টারটা। তো যাই হোক, এন্ডোনিউক্লিয়েজকে বলা হয় মলিকিউলার সিজার, অর্থাৎ এটা কাটতে সাহায্য করে, নাইট্রোজেন বেসকে কাটে। ঠিক আছে, তো এই এন্ডোনিউক্লিয়েজ এমআরএনএ এবং টিআরএনএ নাইট্রোজেন বেসগুলো যে কাটে, তো এন্ডোনিউক্লিয়েজ 5' to 3' প্রান্তে কেবলমাত্র কাজ করতে পারে। ঠিক আছে, যদি এন্ডোনিউক্লিয়াস 5' প্রান্ত পেয়ে যায় তাহলেই কিন্তু কাটতে পারবে, যদি 3' প্রান্ত থাকলে কাটতে পারে না। এই যে এমআরএনএ এন্ডোনিউক্লিয়াস দ্বারাও খুব আক্রান্ত যাতে না হয়, এমআরএনএ যাতে এন্ডোনিউক্লিয়াস দ্বারা আক্রান্ত না হয় বলে এই যে ক্যাপ পোর্শনটা আছে, এমআরএনএটা হচ্ছে এটা 5' প্রান্ত, এটা 3' প্রান্ত, কিন্তু এই ক্যাপটা হচ্ছে এখানে থাকে 3' এবং 5' থাকে এইদিকে, প্রথমে থাকে 3' দিয়ে। এটা যেহেতু সিকোয়েন্সটা ঠিক করার জন্য দেওয়া হয়েছে 5' 3' এভাবেই আঁকার টাইমে, কিন্তু এই ক্যাপ এর এখানে প্রথমে থাকে 3' দেন 5'। তাহলে কি হয় যে যখন এন্ডোনিউক্লিয়াস আসে, এই এন্ডোনিউক্লিয়াস এনজাইম যখন এমআরএনএর কাছে আসে, তখন দেখে যে এই দিকেও 3' আছে এবং এদিকেও 3' আছে, তখন ওই এন্ডোনিউক্লিয়াস এমআরএনএকে আর ভাঙে না। তা সেই জন্য ক্যাপের স্ট্রাকচারটা এরকম হয় যে 3' to 5', কিন্তু লেখা হয় এটাকে এভাবেই, যে কিন্তু অ্যাকচুয়ালি এমআরএনএর এইটা প্রাইমটা থাকে 5', কিন্তু ক্যাপের থাকে এরকম উল্টো। ঠিক আছে, তো এটা এইভাবেই দেখা যে এটা 5' এবং এটা 3'। ঠিক আছে, এরপর নেক্সট হচ্ছে এমআরএনএর যেটা পার্ট, সেটা হচ্ছে নন কোডিং অঞ্চল বা NC1, নন কোডিং রিজিয়ন। ঠিক আছে, এখানে কোনো কোডন থাকে না। এমআরএনএর এই পার্টটা প্রোটিন সংশ্লেষে কোনো অংশগ্রহণ করে না বলে এটাকে বলা হয় নন কোডিং অঞ্চল 1। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে প্রারম্ভিক বা ইনিশিয়েশন কোডন। ইনিশিয়েশন কোডন সবসময় মনে রাখবে, ইনিশিয়েশন কোডন হচ্ছে AUG, এটাকে বলা হয় স্টার্ট কোডন। যদি কোশ্চেন আসে স্টার্ট কোডন কি, তাহলে AUG। তারপর হচ্ছে কোডিং অঞ্চল, এখানে অনেকগুলো কোডন থাকে। তারপর হচ্ছে এই এমআরএনএতে কোডিং অঞ্চল যত দীর্ঘ হবে, ঠিক আছে, সেই স্থান থেকে উৎপন্ন প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যাও তত বেশি হবে, কারণ আমরা জানি প্রোটিনের গঠনগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড গোল গোল অ্যামাইনো অ্যাসিড এরকম অ্যাটাচ হয় দিয়ে তৈরি করে, যেটা আলটিমেটলি সেটাকেই বলা হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হয়। ঠিক আছে, এই কোডিং অঞ্চল যত দীর্ঘ হবে উৎপন্ন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা, প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যাও তত বেশি হবে। তারপর নেক্সট হচ্ছে সমাপ্তি কোডন বা টার্মিনেশন কোডন, বা এটাকে বলা হয় স্টপ কোডনও। ঠিক আছে, টার্মিনেশন কোডন আর স্টপ কোডন। স্টপ কোডন 3টে, এই 3টে মনে রাখবে ভালোভাবে, UAA, UAG এবং UGA, এই 3টেকে বলা হয় স্টপ কোডন। যখন কোনো অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষের সময় যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচ হবে পরপর, তো যখনই UAA বা UAG বা UGA এই 3টের মধ্যে একটা যখনই লেগে যাবে লাস্টে কোডন, তখনই ওই প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে কি সমাপ্তি কোডন। তারপর হচ্ছে নন কোডিং অঞ্চল 2 বা NC2 রিজিয়ন। এখানে সমাপ্তি কোডনের পরে 50 থেকে 100টি বেস থাকে যারা প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে না, তো এটাকে বলা হয় NC2, নন কোডিং অঞ্চল 2। তারপরে এই 3' প্রান্তের আগে এখানে থাকে পলি এ টেল, এই জায়গাটাকে বলা হয় পলি এ প্রান্ত বা পলি এ টেল। এটা হচ্ছে এমআরএনএর সব থেকে শেষের অংশ। এমআরএনএর 3' প্রান্তের দিকে 200 থেকে 250টি অ্যাডেনিন যুক্ত অঞ্চল থাকে। এটা হচ্ছে এই NC2 এর পরে এমআরএনএর যেটা লাস্ট প্রান্ত, সেখানে 200 থেকে 250টি অ্যাডেনিন থাকে, অর্থাৎ এ এরকমভাবে চলতে থাকে বলে এটাকে বলা হয় পলি এ টেল। এমআরএনএর উপস্থিতিতে রাইবোজোমের 2টি অধঃএকক যুক্ত হয়। এরপর অনেকগুলো রাইবোজোম পরপর এমআরএনএর উপর সজ্জিত হয়। এই স্ট্রাকচারটাকে বলা হয়
পলিরাইবোজোম বা পলিজোম। যখনই এই পলিরাইবোজোম গঠনটা সম্পন্ন হয় তখনই শুরু হয় প্রোটিন সংশ্লেষ বা ট্রান্সলেশন। এছাড়াও এমআরএনএর কাজ হচ্ছে যে এমআরএনএ অণু কোডনগুলির মাধ্যমে ডিএনএ অণু থেকে কী ধরনের প্রোটিন সংশ্লেষ হবে সেই বার্তা বহন করে আনে। এই জন্য বিজ্ঞানী জ্যাকব ও মোনার্ড একে বার্তাবহ বা মেসেঞ্জার আরএনএ বলে অভিহিত করেন। ঠিক আছে, এটা হচ্ছে রাইবোজোম।